আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ডাকসু নির্বাচনে 509টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক বাছাইয়ে 462টি বৈধ, বাকি 47টি ত্রুটিপূর্ণ, এমন কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি আরও জানান, 25শে আগস্ট পর্যন্ত প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে কোনো প্রচারণা চালাতে পারবে না। এদিকে দল কিংবা প্যানেল নয়, ডাকসু নির্বাচনে প্রার্থীর কাজ ও যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষে চূড়ান্ত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। এরই মধ্যে ডাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বামপন্থী সংগঠনগুলো। প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে প্যানেল কিংবা দল বিবেচনায় কাউকে ভোট দেওয়া হবে না বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোকে দেখি, তারা আসলে ছাত্রদের কল্যাণে কাজ না করে কাজ করে আসলে রাজনৈতিক পারপাসে, রাজনৈতিক দলগুলোর কল্যাণে। এজন্য আমরা একবার ডাকসুকে আসলে বেছে নিয়েছি যে যারা আসলে ছাত্রদের জন্য কাজ করবে। হল ক্যান্টিনের সমস্যা রয়েছে, যারা এইসব সমস্যাগুলো নিরসন করতে পারবে, আমরা চাইবো যে এরকম নেতৃত্বে আসুক যারা সত্যিকার অর্থে ছাত্রছাত্রীদের জন্য কাজ করবে। আমরা সেই সব প্রার্থীকেই ভোট দেব যারা মূলত আমাদের খাবারের, ক্যান্টিনের এবং মেসের খাবারের মান উন্নয়ন করব। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার এটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। এবছর ডাকসুর 28 পদে রেকর্ড 5 শতাধিক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সামনের নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রে উত্তরণের যাত্রা পথ ঝুঁকিমুক্ত নয়। রিপোর্ট ইফতেখার রেজার। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে রক্ষা পেয়েছে দেশ ও গণতন্ত্র। তবে এখনও পলাতক স্বৈরাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার। কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এখনো পিআর পদ্ধতির জন্য উপযোগী নয়। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। আর যারা গণতন্ত্র উত্তরণের পথকে ঘোলাটে করছেন, তারা পতিত স্বৈরাচারের পথকে সুগম করছেন মন্তব্য করে দেশকে তাবেদার মুক্ত রাখতে ঐক্যের আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে
71কে ভুলিয়ে দেওয়া, এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের আস্থা ফেরানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউবে এমন মন্তব্য করেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। AI এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ, কারণ মিথ্যা ভিডিও, ভুয়া বানোয়ার তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আগামী রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে দলটির। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 4 কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা রোডম্যাপ চূড়ান্ত করা নিয়ে বৈঠক বসেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও রোডম্যাপ বাস্তবায়ন একই সঙ্গে করা হচ্ছে বলে জানান তিনি। দল নিবন্ধনে বাদ পড়াদের চিঠি দিয়েছে কমিশন। আর সীমানা নির্ধারণ সংক্রান্ত 300 আসনে আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। বিকেলে সিসির সাথে বৈঠকের পর জামায়াতের ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, পিআর পদ্ধতি নিয়ে জনমত গড়ে তুলছেন তারা। আপনি যদি জানেন, যেহেতু বাংলাদেশে এখনো লেভেল ফ্লাইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে তো আমাদের আপত্তি নেই। নতুন সরকারের কোনো পদে থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে লেখা এক নিবন্ধে একথা নিশ্চিত করেছেন তিনি। বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। তিনি লেখেন, বর্তমান সরকারের একমাত্র উদ্দেশ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। প্রবাসে থাকা বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ মিশন বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লিখেন, 2024 সালের 5 আগস্ট সশস্ত্র বাহিনী বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালাতে দেয়নি। তারা পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন। এছাড়া গেল বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেন তিনি। প্রধান উপদেষ্টার আশাবাদ, জেনজিরাই পারে বিশ্বকে রক্ষা করতে। এনবিআরকে দুভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা মুক্ত ভ্রমণের জন্য 5 বছরের চুক্তির খসড়াও অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 25 আগস্ট কক্সবাজারে শুরু হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নাহিদ প্রিন্সের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। চলতি বছরের 12 মে জারি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা অধ্যাদেশ 2025। উপদেষ্টা পরিষদের সভায় এনবিআরকে 2 ভাগ করে জারি করা সে অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের ভিসামুক্ত ভ্রমণ চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়। এখন থেকে 2টি দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন থেকে এই যে 2টা যে উইং করা হলো এনবিআর এর, এই 2 উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে
এইরকম চুক্তি আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। সরকার রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে প্রেস সচিব জানান, 24 আগস্ট কক্সবাজারে শুরু হবে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয়, সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। এছাড়া সেপ্টেম্বরে জাতিসংঘে এবং পরবর্তীতে দোহাতে রোহিঙ্গা বিষয়ক আরও 2টি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা করা হবে 4 সেপ্টেম্বর। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই তারিখ ধার্য করা হয়। চলতি বছরের 12 জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল, যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। প্রকারান্তরে শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ 24 জনের বিচারটা হোক। জুলাই আগস্টে হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা করেছে হাইকোর্ট। সেই সঙ্গে 3 মাসের মধ্যে এই রিপোর্টকে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গ্যাজেট আকারে জারি করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে 1400 ছাত্র জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই রিপোর্টটি হয়েছে, তাই এটিকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণার জন্য তিনি আদালতে আবেদন করেছিলেন। ইউনাইটেড নেশনের ফ্যাক্ট ফাইন্ডিংস একটা রিপোর্ট আসে, যেই রিপোর্টটি আপনার 1400 মানুষকে আর ছাত্র জনতাকে হত্যা করেছে বলে প্রতীয়মান হয়। সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর এম আমজাদ হোসেন। সরকার তাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির সদস্য পদে নিয়োগ দেয়। বৃহস্পতিবার তিনি রাকসুর প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য কমিশনারদের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হবে। পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী যথাসময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আগামী রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা রয়েছে। ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা দাবির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বুয়েটের শিক্ষার্থীরা। রাতে মিছিলটি বুয়েটের প্রধান গেট হয়ে পলাশী, টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হওয়া সহ 3 দফা দাবি জানায় তারা। এ সময় ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা দাবি অযৌক্তিক বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বুয়েট শিক্ষার্থীরা। এসএসসি পাশের পর পলিটেকনিক থেকে 4 বছর ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী আজ দেশের প্রকৌশল খাতের প্রায় সম্পূর্ণ অংশ দখল করে রেখেছে। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের
সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পাকিস্তানে বছরে 1 কোটি কেজি চা রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবারে সচিবালয়ে তার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এছাড়া ফল রপ্তানি ও আমদানি, চিনি উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি ও কৃষির উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, পাকিস্তান থেকে হাইড্রোজেন পেরক্সাইড আমদানিতে ট্যাক্স নির্ধারণ করেছিল, তা বাতিল করতে অনুরোধ করা হয়েছে। দেশটির সাথে বাণিজ্য সহযোগিতা বাড়াতে জয়েন্ট ট্রেড কমিশনের কার্যক্রম সক্রিয় করা হবে বলে জানান বশিরউদ্দিন। বলেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী সকল বিষয়ে একমত হয়েছেন ও কৌশল নির্ধারণে কাজ করা হবে। প্রশ্নের জবাবে বলেন, কোনো দেশের দিকে ঝোঁকা হচ্ছে না, দেশের স্বার্থে যে কোনো দেশের সাথে কাজ করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। পাকিস্তান একসময় আমাদেরকে প্রায় 1 কোটি কেজি চা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিত। আমরা সেটাকে স্থাপন করার জন্য বাণিজ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করেছি। ওনারা সকল বিষয়ে আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন। আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। প্রবাসের খবর। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লং আইল্যান্ডের একটি অভিজাত ব্যাংকোয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। এনটিভি নিউ ইয়র্ক প্রতিনিধি ফরিদ আলম জানান, 2 পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট রকি আলিয়ান ও নতুন প্রেসিডেন্ট JFM রাসেল। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন শাহনেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভেন্ট কনভেনার নুরুল আজিম ও ক্লাবের সেক্রেটারি মশিউর রহমান মজুমদার। ক্লাব নেতৃবৃন্দের হাতে প্রোক্লেমেশন ও সাইটেশন তুলে দেন অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাদিনি ক্লাবের নেতৃবৃন্দের হাতে সার্টিফিকেট তুলে দেন। নতুন সদস্যদের স্বাগত জানান রিজিয়ন ডিরেক্টর লায়ন মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানে 44 জন নতুন সদস্যের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সৌদি আরবের জেদ্দায় আল বালাদ STC বিল্ডিং এর সামনে 6 বন্ধুর মালিকানাধীন বাংলাদেশি প্রতিষ্ঠান ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকরা প্রবাসী বাংলাদেশিদের মানসম্মত খাবার সুলভ মূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথি সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আব্দুর রহমানকে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সোহাগ হোসেন, মোহাম্মদ সেলিম, সুমন, জুয়েল এবং ইসমাইল রোমান। শেষে হোটেলের উন্নতি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।